মহাভারত আমাদের জাতীয় মহাকাব্য। আজও আমরা পরম উৎসাহের সঙ্গে মহাভারতের গল্প পাঠ করে থাকি। মহাভারতের পাতায় পাতায় যেসব কাহিনী বলা হয়েছে সেগুলি পড়লে আমরা যথেষ্ট শিক্ষালাভ করি। আমাদের মনে প্রশ্ন জাগে, কিভাবে মহাভারত লেখা হয়েছিল। আর সেই কাহিনী আজকে আমি আপনাদেরকে শোনাব। পরাশর মুনির পুত্র ছিলেন মহর্ষি ব্যাসদেব। তিনি ছিলেন খুব পণ্ডিত মানুষ। অনেক দিন ধরে তার মনে একটি স্বপ্ন ছিল। তিনি একটি বিরাট মহাকাব্য লিখতে চেয়েছিলেন। এই মহাকাব্যে মোট 60,000 শ্লোক থাকবে। কৃষ্ণ, কৌরব এবং পাণ্ডবদের কাহিনী নিয়ে এই মহাকাব্য লেখা হবে। এর নাম দেওয়া হবে মহাভারত। ব্যাসদেব বুঝতে পারলেন এত বড় বই তিনি একা লিখতে পারবেন না। অনেক ভেবে চিন্তে গণেশ ঠাকুরের শরণাপন্ন হলেন। গণেশ ছিলেন খুব বুদ্ধিমান। তিনি ছিলেন এক শ্রুতি লেখক, অর্থাৎ কেউ কোনো কথা বললে তা লিখে নিতে পারতেন। শেষ পর্যন্ত ঠিক হলো ব্যাসদেব মুখে বলে যাবেন আর গণেশ ঠাকুর তা শুনে শুনে লিখবেন। গণেশ ঠাকুর এই কাজে যোগ দিলেন পরমপিতা ব্রহ্মার অনুরোধে। তবে তিনি একটি শর্ত দিয়েছিলেন। ব্যাসদেবের শ্লোক বলায় দেরি হওয়ার জন্য যদি তার কলম একবার থেমে যায় তাহলে তিনি আর লিখবেন না, সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করে দেবেন। ব্যাসদেব এই শর্তে রাজি হলেন। তবে তিনি পড়লেন ভীষণ চিন্তায়। তিনি জানেন গণেশের প্রখর বুদ্ধি, এখন কি করা যায়। তিনি আবার একটি শর্ত দিলেন। বলা হলো প্রতিটি শ্লোকের অর্থ বুঝে তবে গণেশ ঠাকুরকে লিখতে হবে। গণেশ ঠাকুর এই শর্তে রাজি হলেন। শুরু হলো মহাভারত লেখা। ব্যাসদেব শ্লোক বলছেন, গণেশ সেই শ্লোকের অর্থ বুঝে তা লিখতে লাগলেন। মাঝে মধ্যে ব্যাসদেব এমন কিছু কঠিন শ্লোক বলেন যে তার অর্থ বের করতে কিছুটা সময় লাগে। সেই অবসরে ব্যাসদেব মনে মনে আরও শ্লোক রচনা করেন। অনেক দিন ধরে 18 পর্বের বিরাট এই মহাভারত লেখা শেষ হলো। আজ থেকে অনেক বছর আগে আমাদের দেশে কুরু নামে এক রাজা বাস করতেন। তিনি ছিলেন চন্দ্রবংশের সন্তান, বীর এবং ধার্মিক হিসেবে খ্যাত। তার বংশধরদের বলা হতো কৌরব বংশ। রাজা হস্তি ছিলেন এই বংশের এক বিখ্যাত ব্যক্তি। তিনি হস্তিনানগর নামে একটি রাজ্য স্থাপন করেন। ভারতের বর্তমান রাজধানী দিল্লির কাছেই ছিল এই হস্তিনানগর বা হস্তিনাপুর। কুরু বংশের আর এক বিখ্যাত রাজা কুরু। তাঁর বংশধরদের বলা হয় কৌরব। রাজা কুরু হস্তিনাপুরের কাছে তপস্যার জন্য কুরুক্ষেত্র নামে একটি ক্ষেত্র তৈরি করেছিলেন। রাজা কুরুর বংশধর শান্তনু। গঙ্গাদেবী আর ধীবর কন্যা সত্যবতী হলেন শান্তনুর 2 পত্নী। গঙ্গাদেবীর পুত্রের নাম দেবব্রত। চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য হলেন সত্যবতীর 2 পুত্র। দেবব্রতের জন্মের পর গঙ্গাদেবী দেবলোকে চলে যান। পিতা শান্তনু দেবব্রতকে লালন পালন করতে থাকেন। দেবব্রত অচিরেই সর্বশাস্ত্র বিশারদ হয়ে উঠলেন। শুধু তাই নয়, তিনি সব রকম অস্ত্রবিদ্যায় হলেন অপরাজেয়। দেবব্রত ছোট থেকেই ছিলেন ধার্মিক স্বভাবের। কখনো মিথ্যে কথা বলতেন না, মিথ্যা আচরণ করতেন না। চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্যকে তিনি খুবই ভালোবাসতেন। তিনি কখনো পিতা এবং ভাইদের দুঃখ কষ্ট দিতে চাননি। পাছে তিনি সিংহাসনে বসলে ভাইরা কষ্ট পান, তাই প্রতিজ্ঞা করলেন যে তিনি কোনো দিন সিংহাসন দাবি করবেন না, এমনকি বিয়েও করবেন না। এই ভীষণ প্রতিজ্ঞার কারণে দেবব্রতের নাম হলো ভীষ্ম। পিতা শান্তনু বড় ছেলের এই আচরণে খুবই খুশি হলেন। তিনি ভীষ্মকে বর দিলেন, দেবতা, মানুষ বা দানব, কেউ তোমাকে কখনো বধ করতে পারবে না। তুমি নিজে না চাইলে কখনো তোমার মৃত্যু হবে না।
মহারাজ শান্তনুর মৃত্যু হল। ভীষ্ম নিজে রাজা হলেন না, রাজসিংহাসনে বসালেন চিত্রাঙ্গদকে। কিছুদিন বাদে গন্ধর্ব দেশের এক রাজার সঙ্গে যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু হল। এবার হস্তিনাপুরের রাজসিংহাসনে বসানো হলো বিচিত্রবীর্যকে। ভীষ্ম ভাবতে লাগলেন, বিচিত্রবীর্যের বিয়ে দিতে হবে, না হলে বংশলোপ পেয়ে যাবে। কিন্তু কোথায় উপযুক্ত পাত্রী পাওয়া যায়? কাশীরাজের 3 কন্যা, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। তাঁরা ছিলেন খুবই সুন্দরী এবং গুণবতী। ভীষ্ম ঠিক করলেন 3 কন্যার সঙ্গে বিচিত্রবীর্যের বিয়ে দেবেন। বিয়ের ব্যবস্থাও করলেন। কিন্তু বড় বোন অম্বা বিচিত্রবীর্যকে বিয়ে করতে রাজি হলেন না। তিনি ভীষ্মের ব্যবহারে অপমানিত বোধ করলেন, তাই আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলেন। নির্দিষ্ট দিনে অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিয়ে হল। অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই চোখে দেখতে পান না। অম্বালিকার পুত্র পাণ্ডু, তার দেহের বর্ণ পাণ্ডুর অর্থাৎ ফ্যাকাশে। অম্বালিকার এক সেবিকার পুত্র বিদুর, তিনিও ছিলেন মহাপণ্ডিত এবং ধার্মিক। ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর রাজপরিবারে বড় হয়ে উঠতে লাগলেন। অকালে বিচিত্রবীর্যের মৃত্যু হল। ছোট ভাইয়ের অবর্তমানে রাজ্য চালনার দায়িত্ব নিলেন ভীষ্ম। কুরুবংশের প্রথা অনুসারে রাজার মৃত্যুর পর তার বড় ছেলে সিংহাসন লাভ করেন। তাই ধৃতরাষ্ট্রেরই রাজা হবার কথা, কিন্তু তিনি চোখে দেখতে পান না। তাই তার ভাই পাণ্ডু হলেন রাজা। ভীষ্ম ভাইদের ছেলেদের শিক্ষায় দীক্ষায় বড় করে তুললেন। 3 ভাই যৌবনে উপনীত হলেন। রূপে গুণে তারা হয়ে উঠলেন অতুলনীয়। এবার তাদের সংসার জীবনে প্রবেশ করাতে হবে। গান্ধার রাজ্যের রাজা সুবল, তার কন্যা গান্ধারী। গান্ধারী ছিলেন সুন্দরী এবং বিদুষী মহিলা। গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে হল। যেহেতু ধৃতরাষ্ট্র চোখে দেখতে পান না, তাই গান্ধারী কাপড় দিয়ে নিজের সুন্দর 2টি চোখ ঢেকে ফেললেন। এতেই প্রমাণিত হয় তিনি স্বামীকে কতখানি ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। গান্ধারীর ভাই শকুনি তার সঙ্গে এলেন হস্তিনাপুরে। পাণ্ডুর বিয়ে হল কুন্তিভোজ রাজার কন্যা পৃথার সঙ্গে। কুন্তিভোজ রাজার কন্যা বলে পৃথার আর এক নাম হল কুন্তি। কুন্তি অপরূপা, সুন্দরী এবং লাবণ্যময়ী। বিয়ের আগে সূর্যদেবের বরে কুন্তির এক পুত্র হয়েছিল। লোকলজ্জার ভয়ে তিনি সেই শিশুপুত্রকে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলেন। মদ্র দেশের রাজা শল্য, তাঁর বোন মাদ্রীর সঙ্গে পাণ্ডুর বিয়ে দেওয়া হলো। বাকি থাকলেন বিদুর, দেবক রাজার কন্যা পরাশরী, রূপসী এবং গুণবতী। ভীষ্ম পরাশরীর সঙ্গে বিদুরের বিয়ে দিলেন। গান্ধারী শতপুত্র এবং এক কন্যার জননী। তার পুত্রদের মধ্যে আছেন দুর্যোধন, দুঃশাসন। কন্যার নাম দুঃশলা। কুন্তির 3 পুত্র, যুধিষ্ঠির, ভীম ও অর্জুন। মাদ্রীর 2 পুত্র, নকুল আর সহদেব। পাণ্ডু শিকার করতে খুব ভালোবাসতেন। দাদা ধৃতরাষ্ট্রকে রাজ্যের ভার দিয়ে দীর্ঘদিনের জন্য পশু শিকার করতে বেরিয়ে গেলেন। সঙ্গে ছিলেন তাঁর 2 পত্নী কুন্তি ও মাদ্রী। কিছুদিন বাদে পাণ্ডুর অকালে মৃত্যু হয়। মাদ্রী পাণ্ডুর সঙ্গে মৃত্যুবরণ করেন। স্বামীহারা কুন্তি যুধিষ্ঠির, ভীম, অর্জুনের সঙ্গে নকুল ও সহদেবকেও বুকে টেনে নিলেন। তাই কুন্তিকে পঞ্চপাণ্ডবের জননী হিসেবে তুলে ধরা হয়। পাণ্ডুর অবর্তমানে ধৃতরাষ্ট্র হলেন হস্তিনাপুরের রাজা। কুরুপাণ্ডব 105 ভাই মিলেমিশে খেলাধুলো করেন। সবার বড় হলেন যুধিষ্ঠির। তিনি অত্যন্ত ধার্মিক ও সত্যবাদী। তাঁকে ধর্মপুত্র বলা হয়। ভীম আর দুর্যোধন সমবয়সী। ভীম ভাইদের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী। দুর্যোধন ছিলেন বড় হিংসুটে স্বভাবের। দুর্যোধন এবং তার ভাইরা
পাণ্ডবদের হিংসা করতেন। যথা সময়ে পিতামহ ভীষ্ম তাঁর নাতিদের শিক্ষার ব্যবস্থা করলেন। এজন্য ডেকে আনা হলো মহামুনি কৃপাচার্যকে। কৃপাচার্য ছিলেন মহাপণ্ডিত। তিনি পাণ্ডব এবং কৌরবদের নানা বিষয়ে সুশিক্ষিত করে তুললেন। এবার এদের যুদ্ধবিদ্যা শেখাতে হবে, কারণ কৌরব এবং পাণ্ডবরা ক্ষত্রিয়, যে কোনো সময় রণক্ষেত্রে যেতে হতে পারে। এজন্য অস্ত্রবিশারদ দ্রোণাচার্যকে ডেকে আনা হলো। দ্রোণাচার্য সব থেকে বেশি স্নেহ করতেন অর্জুনকে। অর্জুন এক মনে অস্ত্রবিদ্যা শিখতেন। দ্রোণাচার্য বুঝতে পেরেছিলেন পরবর্তীকালে অর্জুন এক বিখ্যাত বীর হয়ে উঠবেন।